যুক্তরাষ্ট্রে দুর্নীতির ফেরে আদানির $265 মিলিয়ন ঘুষ প্রদানের অভিযোগ। দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে বলছেন রাজনীতিবিদরা, দ্রুত নির্বাচনমুখী হবার আহ্বান। বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল হাসিনা সরকারের সংসদ সদস্যরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন বিশ্বের শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি সহ আদানি গ্রুপের 7 শীর্ষ কর্মকর্তা। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানান, ভারতীয় কর্মকর্তাদের $26.50 কোটি ঘুষ দিয়ে বড় মাপের সৌর প্রকল্পের কাজ হাতিয়ে নেয় অভিযুক্তরা। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে অন্তত $300 কোটি ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় একজন বিচারক গৌতম আদানি সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অভিযোগ দায়ের করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। 32 gigawatt solar power portfolio। ভারতে সৌরবিদ্যুতের এসব বৃহৎ প্রকল্পের নেপথ্যে রয়েছে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান আদানি গ্রুপ। তবে এই প্রকল্প হাতিয়ে নেওয়ার জন্য অবৈধ পথের আশ্রয় নেন আদানি গ্রুপের মালিক ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন গৌতম আদানি ও তার কোম্পানির 6 কর্মকর্তা। নিউ ইয়র্কের আদালত তাদের ঘুষ কেলেঙ্কারি ও প্রতারণার দায়ে অভিযুক্ত করেছে। প্রসিকিউটর জানান, সৌরবিদ্যুৎ প্রকল্পের কন্ট্রাক্ট পেতে 2020 সাল থেকে 2024 সালের মধ্যে ভারতীয় কর্মকর্তাদের $26.50 লাখ ঘুষ দেয় অভিযুক্ত 7 জন। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে মিথ্যা তথ্য দেয়। 20 বছর মেয়াদী ওই সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে অন্তত $200 কোটি লাভ করার কথা আদানি গ্রুপের। আদালত জানায়, ওই গ্রুপের আরেক নির্বাহী কর্মকর্তা ভিনেত জৈন জালিয়াতির মাধ্যমে অন্তত $300 কোটি ঋণ নেয়। বাকি আসামিরা হলেন রঞ্জিত গুপ্তা, রূপেশ আগারওয়াল, সিরিল ক্যাবনেস ও গৌতম আদানির ভাতিজা সাগর আদানি। এর মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে সাগর আদানির ঘুষ লেনদেনের প্রমাণ পায় তদন্তকারীরা। এ ঘটনায় নিউ ইয়র্কের আদালতের একজন বিচারক এরই মধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানা বৈদেশিক আইন প্রয়োগকারী সংস্থাকে হস্তান্তর করা হচ্ছে। বিশ্বের 18তম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে এর আগেও অর্থ পাচার সহ নানা অভিযোগ উঠে। গেল বছরের জানুয়ারিতে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে অফশোর ট্যাক্স হ্যাভেন ব্যবহারের অভিযোগ আনে। এ ঘটনায় আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও অভিযোগ দায়ের করেছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জনগণের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচনের যৌক্তিক সময় স্পষ্ট করা জরুরি বলে মনে করে রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে। তাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটা সংস্কার দরকার সেটুকুই করাই বাঞ্ছনীয় বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। 2 দফায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ হয়েছে সেই একই চাওয়া ছিল নেতাদেরও। একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। তাই এখন আগামী নির্বাচন কখন কিভাবে হবে তার একটি স্পষ্ট রোডম্যাপ চায় রাজনীতির মাঠে থাকা জামায়াত ইসলামী ও বাসদ। আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থাকে টোটালি ভেঙে দিয়েছে। পুলিশ এবং জনপ্রশাসনের লোকদেরকে
অনেকটা কিনে নিয়ে মানুষ তো এখন ভোট নিয়ে উৎগ্রীব। সেক্ষেত্রে যদি একটা আউটলাইন থাকে, গাইডলাইন থাকে যে আমরা এতদিনের সংস্কারটা শেষ করব আর এই সময়ে যেই আমরা নির্বাচন করব, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না। জবাবদিহিতা থাকলে কিন্তু স্বচ্ছতাটা আসবেই। একটা নির্বাচিত সরকার সে যদি ভুল করে জনগণ তার জবাবদিহি চাইতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহি কে চাইবে? সে কারণে আমার মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি হওয়া উচিত নয়। নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধার এই সরকারের মূল চ্যালেঞ্জ। তাই সংস্কার ইস্যুতে তাদের ফ্যাসিস্ট আচরণ যেন প্রকাশ না পায়। সংস্কার এবং নির্বাচন দুটো পরস্পরের পরিপূরক হওয়া উচিত, একটাকে আরেকটার প্রতিপক্ষ বানিয়ে দেওয়া উচিত নয়। এই সরকার একটা আনডেমোক্রেটিক সরকার থেকে একটা ডেমোক্রেটিক সরকারে যাওয়ার পথ উন্মুক্ত করে দেবে, ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির পথে উন্মুক্ত করে দেবেন। ফলে তার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার দরকার সেটুকু করবেন। সংস্কারটাও দরকার আছে এবং সংস্কারের জন্য যে সময় দরকার, যেটুকু যৌক্তিক সময় দরকার, এটা ওনারা পাওয়া উচিত। নীতি নির্ধারকদের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা। জাপান ও সিঙ্গাপুর থেকে এসব গাড়ি আমদানি করেছিলেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্যরা। এখন গাড়িগুলো নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গত হাসিনা সরকারের শেষ সময়ে শুল্কমুক্ত কোটায় বিলাসবহুল এইসব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা। 3 থেকে 4 হাজার সিসির এইসব গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, প্রাডো, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। আমদানি করা এইসব গাড়ির বাজার মূল্য প্রায় 288 কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় গাড়িগুলো আমদানি করেন সাবেক এমপি তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নাওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সিরাজগঞ্জের জান্নাতারা হেনরি, গাইবান্ধার শাহ সরওয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SK ইকরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়ার জাহিদি, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। এদিকে চট্টগ্রাম বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা এইসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নিতে আমদানিকারক 24 সাবেক সংসদ সদস্যকে চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ, কিন্তু আমদানিকারকদের কোনো জবাব পায়নি কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী 15 দিনের সময় নির্ধারণ করে এবার দ্বিতীয় দফা চিঠি দিচ্ছে কাস্টমস। এখন পর্যন্ত চিঠির জবাব আসে নাই, তো এটা ইউজুয়ালি আমরা দুইটা নোটিশ দিই। প্রথম নোটিশের জবাব না আসলে আমরা নির্দিষ্ট সময়ের পরে আমরা দ্বিতীয় নোটিশ দিয়ে তখন আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। সংসদ সদস্য পদ না থাকায় শুল্ক আইন অনুযায়ী আমদানি করা এসব গাড়ি ছাড়িয়ে নিতে হলে 850% হারে শুল্ক পরিশোধ করতে হবে আমদানিকারকদের। এতে প্রতিটি গাড়ির দাম পড়বে 10 থেকে 12 কোটি টাকা। দ্বিতীয় চিঠির জবাব পাওয়া না গেলে গাড়িগুলো নিলামে তোলা হবে। 24টা গাড়ি এমনও হতে পারে কোনো গাড়ির জন্য আপনি ট্যাক্স পাওয়া যাবে 5 কোটি টাকা, আবার কোনো গাড়ির জন্য হচ্ছে 10 কোটি টাকা। তো এটা আসলে এক একটা গাড়ির ডিউটি ট্যাক্স তো ভিন্ন ভিন্ন হয়। চলতি বছরের 14 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের কার শেড এবং মাল্টিপল শেডে গাড়িগুলো রাখা হয়। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গত হাসিনা সরকারের 15 বছরে এমপিরা গাড়ি আমদানিতে 5147 কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন। গত হাসিনা সরকারের 15 বছরে এমপিরা গাড়ি আমদানিতে 5147 কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রায়েরবাজার মুক্তি সিনেমার ভেতরে নকল বই ছাপার মৎস্য। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। রায়েরবাজার মুক্তি সিনেমা হলের ভেতরে ছাপা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের নামি দামি সব ধরনের বই। নকল হচ্ছে পাঠ্যপুস্তকও। আর এই নকলকাণ্ডের হোতা প্রতারক মানিক। অবৈধভাবে এরই মধ্যে 100 কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। মানিক সহ নকলকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তহিদুর রহমানের রিপোর্ট।
রাজধানীর রায়ের বাজারের মুক্তি সিনেমায় এখন আর মুক্তি পায় না কোনো চলচ্চিত্র। তবে দীর্ঘদিন ধরে সিনেমা হলের ভেতরে ছাপাখানা বসিয়ে দেশ বিদেশের নামি দামি বই নকল করে আসছে মানিক নামের প্রতারক। দেশের নামকরা লেখকের বই, এমনকি জাতীয় পাঠ্যপুস্তক যা এখনও বাজারে আসেনি, দেদারসে নকল হচ্ছে এখানে। লেখক ও প্রকাশক জোবায়ের এবং আবু বকরের বই বেশি নকল করা হচ্ছে জানিয়ে এতে জড়িতদের শাস্তি দাবি করেন লেখক ও প্রকাশকরা। এই মালিকের কাছে ফোন দিয়ে আমরা বই কিনবো, সেই সিস্টেম করে আমরা কুরিয়ারের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। এই এক ভ্যানওয়ালা উনি বই ওখানে নিয়ে গেছে, আর আমরা হাতে নাতে ওনাকে ধরে আমরা পুলিশকে ইনফর্ম করেছি। প্রায় 200-300 প্রকাশনীর সকল ধরনের বই, সরকারি বই পর্যন্ত নকল করে বিক্রি করছে। বেশ কিছুদিন ধরে মানিকের নকল বই বিভিন্ন জনের কাছে পৌঁছে দিতেন এই রিক্সা চালক। মালটা নামাইছি পর হেরা আইছে, তা আমি তো আর জানি না, আমি সাধারণ কাদানি জমির কি আমি চালাই রিক্সা। ষষ্ঠ শ্রেণী পাশ ছাপাখানার ম্যানেজার মোহাম্মদ লিটনও বলছেন, নকলবাজ মানিক থেকে মুক্তি নিয়ে সুষ্ঠু জীবনে ফিরে যাবেন তিনি। যেতটুকু আপনারা করতেন ওই হিসাবে তো বুঝতেছি খারাপ নইলে তার এরকম তদন্ত এরকম বা আমাদেরকে এখন থানা নেওয়া যাবে না। ছাপাখানার বেশ কিছু বই জব্দ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যে কপিরাইট আইনে যেটা আছে সেটা হলো যে একজন প্রকাশকের বই আর একজন অনুমতি ব্যতীত সেটা নকল করা অপরাধ। তো সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দুর্বলতায় যেন এরা পার পেয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখার দাবি জানান লেখক ও প্রকাশকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা সহ অন্যান্য জটিলতা কাটিয়ে শেষ পর্যায়ে রয়েছে নগরবাড়ি নৌবন্দর নির্মাণ কাজ। যদিও কাজ শেষ করার সময় বাড়ানো হয়েছে 2 বার, তবে এরই মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়েছে 90%। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর পাড়ে 2018 সালে 563 কোটি টাকা ব্যয়ে 36 একর জমিতে শুরু হয় নগরবাড়ি নৌবন্দর তৈরির কাজ। কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে, তবে জমি অধিগ্রহণে অনেকটা সময় লেগেছে। নানা জটিলতায় সময়সীমা বাড়ানো হয় 2 বার, সেই সাথে বেড়েছে নির্মাণ খরচও। বন্দরের সিংহভাগ কাজ শেষ হওয়ায় সেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। স্থানীয়দের আশা, এই নদী বন্দরটি কাজ শতভাগ শেষ হলে কমবে পরিবহন খরচ, বাড়বে কর্মসংস্থান। নদী বন্দর হলে ভালো হবে আর কি, সবার জন্য, যারা লেবার আছে তাদের জন্য ভালো হবে, গাড়ি ঘোড়া সবার জন্য হবে, ঠিক হবে। এলাকাবাসী চাই যাতে এলাকার এই কাজটা দ্রুতভাবে শেষ হয়। শ্রমিক কাজ করবে, দেশে আমাদের উন্নয়ন হবে। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয় শ্রমজীবী মানুষের। ব্যবসা বাণিজ্য ভালো হোক, সবারই হোক, আমরা গাড়ি ঘোড়া নিয়ে টিপ টুপ মারি, সংসার চলুক। আমার কর্মদিন আমরা কর্ম করে খাবো বাজান, আমরা কর্মই চাইতেছি, আমার কর্ম দেন। পোর্টটা যদি একটু সাবল হইতো, আদমি সাবল হলে পরে মানুষজন থাকতে পারতো, সবকিছু ভালো হইতো ভাই। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর বিআইডব্লিউটি বলছে, পণ্য খালাসে চট্টগ্রাম বন্দরের মতো এখানেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। 2 দফায় 3 বছর সময় বৃদ্ধি করা হয়েছে। তো সব জটিলতা কাটিয়ে আমরা এখন কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর যেভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে, ওখানে যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে, যন্ত্রপাতি, এখানেও আমরা সেই আদলেই আমরা এটাকে পুরো উদ্যমে এটাকে চালু করা যায়, সেইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এখন প্রতিদিন পণ্য খালাস করা যায় 2000 টন। বন্দরের কাজ শেষ হলে খালাস করা যাবে অন্তত 20,000 টন। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও 21 সংবাদ। এবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের এই প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। 15 সদস্য বিশিষ্ট পরিষদে 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষে থেকে এই প্রস্তাব তোলা হয়। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একই সঙ্গে জিম্মিদের মুক্তির দাবিও করা হয়। তবে যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে ভেটোর মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়। এই নিয়ে চতুর্থবারের মতো নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া রেজুলেশনে যত তাড়াতাড়ি সম্ভব একটি অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।
যেখানে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজায় ত্রাণ পৌঁছানোর বাধাগুলো তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। তবে ওয়াশিংটনের এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট দেবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের দুর্নীতির ফেরে আদানি $265 মিলিয়ন ঘুষ প্রদানের অভিযোগ। দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে বলছেন রাজনীতিবিদরা, দ্রুত নির্বাচনমুখী হবার আহ্বান। বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল হাসিনা সরকারের সংসদ সদস্যরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।